ক্ষুদ্র ঋণ দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক দুরবস্থা থেকে পরিত্রাণের নিমিত্তে প্রতিষ্ঠিত একটি অর্থনৈতিক ধারণা। দাতা প্রতিষ্ঠানগুলো তৃতীয় বিশ্বের দরিদ্রপীড়িত জনগোষ্ঠীকে অতি সামান্য পরিমাণ অর্থ ঋণ হিসেবে প্রদান করে, যা তাদের স্বাবলম্বী করে তুলতে সাহায্য করে। উক্ত টাকা তারা বিভিন্ন প্রকল্পে ব্যবহার করতে পারে এবং সেখান থেকে আয়কৃত অর্থ তাদের ঋণ পরিশোধ এবং অন্যান্য চাহিদা মিটিয়ে থাকে। সাধারণত $50 থেকে $50,000 পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়ে থাকে। এসব জনগোষ্ঠীকে দাতা প্রতিষ্ঠান অব্যাংকিং জনগোষ্ঠী নামে আখ্যায়িত করে, অর্থাৎ এমন নিম্ন আয়ের মানুষেরা যারা ব্যাংকিং সুবিধা বঞ্চিত। ফলে ক্ষুদ্র ঋণ তাদের জন্য ব্যাংকের বিকল্প হিসেবে কাজ করে। কিন্তু সমস্যা হলো, পর্দার আড়ালে এটি হাজার হাজার মানুষের বাস্তুচ্যুত, দাসত্ব, নিভৃত সহজমুক্তি এবং চরম অসহায়ত্বের কারণ। ক্ষুদ্র ঋণ সাধারণত তাদের প্রদান করা হয় যাদের আয় প্রতিদিন $2 বা তার কম, বেকার, সুবিধাবঞ্চিত কিংবা আর্থিক দৈন্যতায় জর্জরিত। এখন যাদের ব্যাকগ্রাউন্ডের অবস্থা এমন, তারা নিশ্চয়ই ক্ষুদ্র ঋণের সাথে আলাদিনের চেরাগ পেয়ে যায় না, যাতে পারিবারিক ব্যয় নির্বাহের পাশাপাশি নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ করতে সক্ষম হবে। বেশিরভাগ লোকই ঋণ নেবার সময় হিসাব করে না তাকে এর জন্য কত টাকা পরিশোধ করতে হবে। প্রায়শই পরিশোধের টাকার পরিমাণ এত বেশি হয় যে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্রায়শই পূর্বে ঋণ পরিশোধ করতে আরেকটা ঋণ গ্রহণ করা হয়, সেটা পরিশোধ করতে আরেকটা, আর এভাবে অনেকে লোন শার্কে জড়িয়ে পড়ে। এটি বিশ্বব্যাপী বিস্তৃত হলেও কিছু উল্লেখযোগ্য দেশে ক্ষুদ্র ঋণ প্রিডমিনেন্ট, যেমন বাংলাদেশ, ক্যাম্বোডিয়া, ইন্ডিয়া, আফগানিস্তান, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইন্দোনেশিয়া, ইকুয়েডর। এছাড়া বাংলাদেশের বেশিরভাগ মানুষ অর্থনৈতিকভাবে অশিক্ষিত, অর্থাৎ সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং তা কাজে লাগিয়ে আরও সম্পদ তৈরি করার প্রয়োজনীয় জ্ঞান তাদের নেই। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইনসাইট প্রোগ্রাম 2018 এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের প্রায় 72% মানুষ অর্থনৈতিকভাবে অশিক্ষিত। এর বিরাট একটা অংশ নিম্ন আয়ের নারী এবং পুরুষেরা। ফলে তারা ক্ষুদ্র ঋণ পেয়ে সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে বা কাজে লাগাতে পারে না। এছাড়া অন্যান্য অর্থনৈতিক অন্তরায় তো রয়েছেই। সব মিলিয়ে ক্ষুদ্র ঋণের মাধ্যমে খুব কম লোকই লাভবান হতে পারে। এছাড়া ঋণ পরিশোধে ব্যর্থ হলে তাদের নিজেদের সামান্য জায়গা জমি বিক্রি, বসতবাড়ি বিক্রি, ফার্নিচার বিক্রি, দাস হিসেবে বিক্রি এবং পণ্যের বস্ত্রহরণের মতো নানান পরিস্থিতিতে পড়তে হয়। আজকে কয়েকজন ভুক্তভোগীর গল্প জানব, ক্ষুদ্র ঋণ যাদের মুখের হাসি চিরদিনের মতো কেড়ে নিয়েছে। Before we begin, let's try to understand what actually financial illiteracy is through a video clip. এই যে নীলিমাদি, তুমি তো মুরগি কিনেছিলে, কি হলো? ওই যে একটা জামা শেষে কাটলাম তো। ছোট মেয়ের বর পেত্তম্বার এলো তো, আর দুটো বেঁচেছি। টাকা কোথায়? ওই যে মেয়ে জামাই ভাই বোন সবাই মিলে প্রসেনজিতের বই দেখতে গেল, আমিও গেল। নারী জাগরণের টাকায় তুমি প্রসেনজিতের সিনেমা দেখেছো? ঘটনা 1, শ্রীলঙ্কা। মাধুকা কুমারী একটি মাইক্রোফাইন্যান্স কোম্পানি থেকে ঋণ নিয়েছিল। খুব দ্রুতই সে মাস প্রতি $30 ঋণ পরিশোধে অসমর্থ হয়ে পড়ে। একটা সময় লোন অফিসাররা নিয়মিত তার বাড়িতে আসা যাওয়া শুরু করে এবং ঋণ পরিশোধের তাগাদা দিতে থাকে। সময়ের সাথে সাথে তাদের আচরণ আরও ক্ষিপ্র এবং আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। তিনি যখন বললেন তাদের কাছে টাকা নেই, তখন তার ঘরের আসবাবপত্র বিক্রি করতে বললেন। কিন্তু ঘরে আসবাবপত্রও ছিল না, শুধু একটি ভাঙা কাপবোর্ড ছিল। ঋণ সমস্যার কারণে পরিবারে সারাক্ষণ ঝামেলা হচ্ছিল, তীব্র অশান্তি, পারিবারিক কলহ, অভাবের তাড়না এবং ক্রমাগত ঋণের চাপে উপায়ন্তর না পেয়ে মাধুকা নিজের গায়ে কেরোসিন ঢেলে নিজেকে আগুনে জ্বালিয়ে দেয়। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে দগ্ধ মাধুকার সাথে লোন অফিসাররা দেখা করে এবং তাকে জানায় তিনি গায়ে কেরোসিন দিয়ে নিজেকে জ্বালিয়ে দিয়েছেন, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, তাকে অবশ্যই ঋণের টাকা পরিশোধ করতেই হবে। ঘটনা 2, মেক্সিকো। নিজের জন্য একান্ত একটা ছোট বাড়ি করে বসবাস করতে ভদ্রমহিলা টাকা লোন নেন। তিনি বলেন, এটা পরিতাপের বিষয় যে আমি অঙ্কের হিসাব নিকাশের মারপ্যাচ বুঝিনি। এক পর্যায়ে আমি মরিয়া হয়ে বলতে থাকি, এখন টাকা কোথা থেকে আসবে? আমাকে তো ঋণ পরিশোধ করতেই হবে। আমি এটা থেকে বের হতে চাই কিন্তু পারছি না। টাকা ঋণ নেবার সময় এটা কেউ ভেবে দেখে না তাকে কত টাকা সুদ পরিশোধ করতে হবে। এই টাকাটা বরফের বলের মতো সময়ের সাথে সাথে বাড়তে থাকে এবং এক পর্যায়ে এটা থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়ে, কেননা ইতিমধ্যেই তুমি গভীর খাদের মধ্যে পড়ে গিয়েছ। কিস্তি বাকি না রাখার জন্য আমরা আরও ঋণ তুলে আগেরটা পরিশোধ করি। এই পদ্ধতি 2-1 মাস কাজে দিতে পারে, কিন্তু একটা সময় গিয়ে তুমি ঋণের সাথে তাল মেলাতে পারবে না এবং সমস্যার সমাধানের পরিবর্তে আরও জট পাকিয়ে ফেলবে। আর এটাই মূল সমস্যা। ঘটনা 3, ক্যাম্বোডিয়া। 10 দিন পর আমরা সমুদ্রের মাঝে পৌঁছালাম।
পৌঁছানোর পরে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আমাকে এখানে কেন আনা হয়েছে? তারা বলল মাছ ধরার কাজ করার জন্য। আমি বললাম, আমাকে তো বলা হলো আমাকে একটা প্লান্টেশনে নিয়ে যাওয়া হবে। তিনি বললেন, বকবক করা বন্ধ করো, তোমাকে আমাদের কাছে বিক্রি করা হয়েছে। আমি ভাবতে লাগলাম, যদি আমাকে পালাতে হয় তবে এই সমুদ্র সাঁতরে মালয়েশিয়া পৌঁছাতে হবে। অবশেষে আমরা 7 জন পানিতে ঝাঁপ দিলাম অজানা পরিণতির উদ্দেশ্যে। ঘটনা 4, ক্যাম্বোডিয়া। আমার হাজবেন্ড ঘরে ফিরছিল না। তিনি এতটা দেরি কখনো করেন না। শেষে আমার ছোট ভাই তাকে খুঁজতে বের হলো। তার নদীর পাড়ে যাবার কথা ছিল। আমরা খুঁজতে খুঁজতে তাকে মুরগির খামারে খুঁজে পেলাম। আমরা বিশ্বাসই করতে পারছিলাম না সে নিজের সাথে কি করেছিল। তার লাশ কবর দেবার পূর্বে 3 দিন আমরা ঘরে রেখে দেই। 2023 সালে এনগা এবং তার স্বামী কোনো উপার্জন না থাকা সত্ত্বেও $18,000 ক্ষুদ্র ঋণ নেয়। এনগা এবং তার মতো ঋণগ্রহীতারা প্রায়শই অর্থনৈতিক অজ্ঞতা এবং ভাষাগত অবোধগম্যতার দরুন না বুঝে এসব শর্তে স্বাক্ষর করতে বাধ্য হয়। এবার কিছু স্ট্যাটিস্টিক্স দেখা যাক। 21 সালে প্রকাশিত শ্রীলঙ্কার একটি খবরে দেখা যায়, শুধুমাত্র ক্ষুদ্র ঋণজনিত কারণে 200 জন নারী আত্মহত্যা করেছেন। এছাড়া ক্ষুদ্র ঋণ বিলোপ সাধনের জন্য মিছিল করতেও দেখা যায়। ক্যাম্বোডিয়ায় 900+ মানুষ আত্মহত্যা করেছে, যার লিডিং কারণ ছিল ক্ষুদ্র ঋণজনিত মানসিক চাপ। এপ্রিল 2025-এর ঘটনা, এনজিও ঋণের চাপে আত্মহত্যা করেছেন প্রবাসীর স্ত্রী। ঋণের চাপে আত্মহত্যা করেছেন যুবক। ঋণ পরিশোধ করতে না পেরে প্রবাসী যুবকের আত্মহত্যা। ঋণের চাপে এবং অভাবের কারণে আত্মহত্যা। এরকম অসংখ্য নিউজ পাওয়া যাবে। অভাব এবং দরিদ্রতা এক ভয়ঙ্কর অভিশাপ। বেশিরভাগ ক্ষেত্রেই এই অভিশাপ প্রজন্ম পরম্পরায় প্রবাহিত হয়। অর্থাৎ প্রথম প্রজন্মের কারণে দ্বিতীয় প্রজন্ম গরিব, দ্বিতীয় প্রজন্মের কারণে তৃতীয় প্রজন্ম গরিব, তৃতীয় প্রজন্মের কারণে চতুর্থ প্রজন্ম গরিব। সুতরাং তোমার অর্থনৈতিক অজ্ঞতার দরুন তোমার স্ত্রী, ভূমি বা তোমার অনাগত শিশুকে যেন নিজের প্রাণ খোয়াতে না হয়।